নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আগের এপিসোডে বাংলার ক্ষত্রিয় নিয়ে আলোচনা শুরু হয়েছিল এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম যে বাংলায় ও ক্ষত্রিয় ছিল কি ছিল না। এখন বাংলায় বৈদিক আর্যাগমন হয়েছিল অনেক পরে, অর্থাৎ আগে বলেছি যেটা যে বাংলায় বৈদিক আর্যদের আসার আগে যারা ছিলেন বাংলায় তারা হয় ছিলেন অনার্য সম্প্রদায়ভুক্ত অথবা অবৈদিক। এখন এই ক্ষত্রিয় বা চতুর্বর্ণের যে চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চারটে বর্ণ বা এই বর্ণ ব্যবস্থা কিন্তু বৈদিক আর্যদের বর্ণ ব্যবস্থা। তাই এই বৈদিক আর্যদের বর্ণ ব্যবস্থা অনুযায়ী অনার্য বা অবৈদিক আর্যদের আদৌ ভাগ করা যায় কিনা সেই নিয়ে একটা প্রশ্ন উঠতেই পারে। এখন আমরা যদি ধরে নিই যে এই বৈদিক আর্য ব্যবস্থা, যেহেতু বৈদিক আর্যদের তৈরি বর্ণ ব্যবস্থা, এই বর্ণ ব্যবস্থা অনার্য বা অবৈদিক আর্যদের মধ্যে চালু ছিল না এবং তাদের এই বর্ণ ব্যবস্থা অনুযায়ী ভাগ করা বা সাজানো হয়তো উচিত নয়। তবু একটা জিনিস তো আমরা আগেও আলোচনা করেছি যে আর্য ও বৈদিক আর্যদের যে বর্ণ ব্যবস্থার মধ্যে যে ক্ষত্রিয় বর্ণ, এই ক্ষত্রিয় বর্ণের সংজ্ঞা অনুযায়ী তাদের যা কাজ বা যা ধর্ম, সেই ধর্ম বা কাজ করতেন বা সেই রকম লোক বাংলাদেশে কিন্তু ছিল। এখন তাদের ক্ষত্রিয় বৈদিক বর্ণ ব্যবস্থা অনুযায়ী তাদের ক্ষত্রিয় বলা যাবে কিনা সেটা তো প্রশ্নের বিষয়। তবে একটা জিনিস আমরা বলতেই পারি যে ক্ষত্রিয়দের মতো ধর্ম পালনকারী বা ক্ষত্রিয়দের মতো কাজ করা লোক অনার্য এবং অবৈদিক আর্য বাংলাদেশে ছিল। এখন আমরা ধরি সেই যে আমরা যদি অনার্য ক্ষত্রিয় বা অবৈদিক আর্য ক্ষত্রিয় তাদের বলতে পারি, তাহলে সেরকম লোক কারা ছিলেন। এখন আমাদের যে দুটো এপিক আছে, মহাভারত এবং রামায়ণ, এই মহাভারতের সময়কাল যদিও ঐতিহাসিক কোনো গ্রাহ্য মত নেই, তবুও ধরা হয় আজ থেকে প্রায় 5000 বছর আগে, এবং রামায়ণের সময়কাল প্রায় 7000 বছর আগে। তাহলে সেই সময়ে যে আমরা গ্রন্থাদিতে যে সমস্ত লেখা পাই, তাতে বিশেষ করে আমরা যদি দেখি যে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ, যেটা প্রায় সারা ভারতই সেই যুদ্ধে জড়িয়ে পড়েছিল, সমস্ত জনগোষ্ঠী যারা যুদ্ধে ছিলেন, কোনো না কোনো পক্ষের হয়ে যুদ্ধ করেছেন, তাহলে তাদের মধ্যে তো ক্ষত্রিয় ছিলই বলে ধরে নেওয়া যায়, যেহেতু তাদের যুদ্ধবিদ্যা বা অস্ত্রচালনা এটা ক্ষত্রিয় ধর্মের মধ্যেই পড়ে। তাহলে আমরা মহাভারতে যদি দেখি, তাহলে আমরা মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সেই সব কৌম বা গোষ্ঠীর মধ্যে আমরা 3টে গোষ্ঠী অন্তত দেখতে পাবো যাদের বাংলায় অস্তিত্ব থাকার কথা বা বাংলায় অস্তিত্ব ছিল বলে মনে হয়। যেমন প্রথমে আমরা দেখি সেটা হচ্ছে নিষাদ। এই নিষাদের কথা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে আছে এবং ভারতবর্ষে সেই সময় অনেকগুলো নিষাদ রাজ্য ছিল বলেই মনে হয়, কারণ উভয় পক্ষেই, অর্থাৎ কুরু এবং পাণ্ডব দুপক্ষের হয়ে এই নিষাদ রাজত্ব করেছিলেন। এখন এই নিষাদ কারা? এই নিষাদদের উৎপত্তি নিয়ে কিন্তু একটা বেশ গল্প আছে। আমরা যদি অগ্নি পুরাণ বা বিষ্ণু পুরাণ বা হরিবংশম দেখি, তাহলে আমরা বেশ একটা নিষাদদের উৎপত্তি নিয়ে একটা গল্প পাই। সেই গল্পটা হচ্ছে রাজা অঙ্গর পুত্র ছিলেন রাজা বেন। এই রাজা বেন এবং অঙ্গের কোনো পুত্র সন্তান যেহেতু ছিল না, অঙ্গের স্ত্রী ছিলেন সুনীতা, যিনি আবার অনেক জায়গায় বলা আছে তিনি ছিলেন মৃত্যুর কন্যা। এই মৃত্যুর কন্যা সুনীতা এবং তার স্বামী অঙ্গের কোনো পুত্র সন্তান ছিল না বলে তিনি একটি যজ্ঞ করেন এবং সেই যজ্ঞের হোম বা অগ্নি থেকে এক দৈব পুরুষ উঠে এক বাটি পায়েস দেয়। যে পায়েস খাওয়ার পর সুনীতার এক পুত্র সন্তান জন্মায়, এই যার নাম হয় বেন। এই বেন ছোটবেলা থেকেই তার দাদু অর্থাৎ মৃত্যুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল এবং মৃত্যুর কাছেই মানুষ বলতে পারেন, এবং তার ফলে তার মধ্যে পাপ অনেকটা বেশি ছিল। মানে তার মধ্যে ছোটবেলায় থেকেই তার হিংসার ভাব তার মধ্যে অনেক বেশি এবং পাপ কাজ বা খারাপ কাজ করতে তার হাত কাঁপত না। তার ফলে এই ছেলের এরকম অবস্থা দেখাতে রাজা অঙ্গ বীতশ্রদ্ধ হয়ে সংসার ধর্ম ত্যাগ করে মনে গমন করেন।
এবং সেই সময় যেহেতু সিংহাসন ফাঁকা হয়ে যায়, তার ফলে সেই সময় রাজ্যের লোক এবং মুনি ঋষিরা মিলে বাধ্য হয়েই তার যত রকমই খারাপ গুণ থাকুক না কেন অঙ্গকে রাজা করতে বাধ্য হন। এই অঙ্গকে বলছি, বেনকে রাজা করতে বাধ্য হন। এবং বেন রাজা হওয়ার পর থেকেই তিনি শুরু অত্যাচার শুরু করেন। সমস্ত রকম বৈদিক আচার অনুষ্ঠান, পূজা অর্চনা তিনি তার রাজ্যে আইন করে বন্ধ করে দেন। বিভিন্ন ঋষি মুনিরা বারবার তার কাছে অভিযোগ উপযোগ করলেও কিন্তু তাদের কথায় কর্ণপাত করেননি। এবং শেষ পর্যন্ত বিরক্ত এবং বীতশ্রদ্ধ হয়ে এবং ক্রুদ্ধ হয়ে এই ঋষি এবং মুনিরা তাদের অভিশাপে এবং তাদের কুশাঘাতের ফলে এই রাজা বেনের মৃত্যু হয়। এই রাজা বেনের মৃত্যু হওয়ার পর কিন্তু তার মা অর্থাৎ সুনিতা তার এই ছেলের দেহ কিন্তু সৎকার করেননি, তিনি সেটাকে সংরক্ষণ করেন। কিভাবে করেন, কোন বিজ্ঞানের ভিত্তিতে করেন এটা জিজ্ঞেস করবেন না, বলতে পারবো না। এবং সেই সংরক্ষণ করেন। এর মধ্যে যেহেতু সিংহাসন শূন্য ছিল, সেই ফলে রাজ্যে অরাজকতার একদম চরম সীমায় গিয়ে পৌঁছয়। তখন রাজ্যের যে সমস্ত ঋষিরা ছিলেন তারা বাধ্য হয়ে রাজার সন্ধানে এই সুনিতার কাছ থেকে রাজা বেনের দেহ নিয়ে আসেন এবং দেহ মন্থন করা শুরু করেন। এই দেহ মন্থন করার সময় তার বাঁ মুড়ু থেকে এক খর্বকায় পুরুষের জন্ম হয়, যার গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ এবং রক্তবর্ণের চোখ এবং তাম্রবর্ণের কুঞ্চিত কেশ। তিনি এই পুরুষটি তিনি নাকি এই বেনের দেহে যত পাপ ছিল সেই পাপ থেকে তৈরি হয়েছে। এই ঋষিরা এই পুরুষের নাম রাখেন নিষাদ। এবং এই নিষাদ থেকেই, ইনি ছিলেন নিষাদ বংশের বা নিষাদ শ্রেণীর আদি পুরুষ, এর থেকেই নাকি নিষাদদের উৎপত্তি হয়। এই গল্পটা কতটা বিশ্বাসযোগ্য আজকের দিনে দাঁড়িয়েছে এই বিচার করার ভার আপনাদের। এখন নিষাদদের যে সমস্ত পৌরাণিক গ্রন্থ বা কাহিনীতে বর্ণনা আছে, তাদের দেহের যে বর্ণনা পাওয়া যায়, তার থেকে অন্তত এটা মনে করা যেতে পারে যে আমাদের দেশের যে সমস্ত আদিবাসীরা আছেন, অস্ট্রিক ভাষাভাষী যে সমস্ত আদিবাসী কোল ভিল, তাদের সঙ্গে চেহারার একটা সামঞ্জস্য দেখা যায়। অর্থাৎ এই কোল ভিল বাংলাদেশেও আমাদের বঙ্গেও ছিল। এই যারা অরণ্যাচারী ছিলেন, অরণ্যে বাস করতেন এবং হান্টার গ্যাদারার টাইপের লোক, মানে অর্থাৎ কৃষিকার্য তারা করতেন না, পশু শিকার এবং ফলমূল এবং মৎস্য শিকার করে তাদের খাওয়ার জোগাড় করতেন। এই নিষাদদের কথা কিন্তু আমরা রামায়ণেও পাই। এই রামায়ণে নিষাদরাজ গুহর কথা আছে, যিনি উত্তরপ্রদেশের সিংহবেরপুর অঞ্চল থেকে রাম, সীতা এবং লক্ষণকে গঙ্গা নদী পার হওয়ার জন্য সাহায্য করেছিলেন। আবার যদি আমরা মহাভারতে দেখি, মহাভারতে কুরুক্ষেত্রের কথা বললাম, এছাড়াও আরো অনেক জায়গায় উল্লেখ আছে। তাছাড়াও আমরা কিন্তু নিষাদ একলব্যের কথা আমরা সেখানে পাই, যেখানে অর্জুন তার গুরু দ্রোণাচার্যকে পরিষ্কার বলেছেন, যেই বিদ্যা পৃথিবীতে অগোচর নড়ে, হেন বিদ্যা শিখাইলে নিষাদ কোমরে। অর্থাৎ একলব্য ছিলেন নিষাদ, এবং নিষাদ রাজ অনেক জায়গায় বলা হয়েছে। এবং সেই তাদের রাজ্যের সৈন্য সামন্ত এবং তার ছেলেও নাকি কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষের হয়ে লড়াই করেছিলেন বা যুদ্ধ করেছিলেন। এখন এই নিষাদ আমরা রামায়ণ মহাভারতে পেলাম। অর্থাৎ আজ থেকে যদি আমরা সেই সময়কাল ধরি 5000 বা 7000 বছর আগেও এই নিষাদ সম্প্রদায় ছিল, যারা অস্ত্রচালনা করত এবং যুদ্ধ বিগ্রহ করতে তারা পারদর্শী ছিল। এরপরে যদি আমরা আসি তাহলে আমরা পাবো কিরাত। এবং কিরাত বলতে তখন এখনকার আমরা কিরাত বা কিরান্ত বলতে যাদের বোঝাই, সেই পার্বত্য অঞ্চলে বসবাসী, আমাদের পশ্চিমবঙ্গেও আছে, উত্তরাঞ্চল, দার্জিলিং অঞ্চলে এইসব বসবাসী যে লোকদের আমরা কিরাত বা কিরান্ত এখন বলি, তখন কিন্তু কিরাত বলতে তা বোঝাতো না। এবং সম্ভবত সমস্ত এরকম সাইনো টিবেটিয়ান ভাষাভাষী পাহাড় অঞ্চলের অধিবাসীদেরই কিরাত বলে অভিহিত করা হতো। অর্থাৎ বর্তমান যে কিরাত তারা ছাড়াও সেই সময় ধরুন যারা বোড়ো বা নাগা বা কুকি এরকম গোষ্ঠীভুক্ত যারা ছিলেন, যারা সাইনো টিবেটিয়ান ভাষাভাষী এবং হিমালয়ান রিজিয়ান বা হিমালয়ের পার্বত্য অঞ্চলে বসবাস করতেন, তাদের সবাইকেই কিরাত বলা হতো। এই কিরাতের উল্লেখ আমরা কিন্তু মহাভারত, রামায়ণ দুই জায়গাতেই পেয়েছি। এবং পরেও বিভিন্ন শাস্ত্রে, স্মৃতিতে আমাদের কিরাতের কথা আছে। এই রামায়ণে যেমন যখন বানর সেনা
বা সীতাকে খোঁজার উদ্দেশ্যে ভারতবর্ষের বিভিন্ন স্থানে যাতায়াত গমন করছিলেন, পাঠানো হচ্ছিল তাদের সীতার খোঁজ নেওয়ার জন্য, সেই সময় কিন্তু তাদের কিরাতের দেশেও যেতে বলা হয়েছিল। এছাড়া আমাদের মহাভারতে যে কিরাতের উল্লেখ অনেক জায়গাতেই আছে। অর্জুন কিরাত কন্যাকে বিবাহ করেছিলেন। আবার কিরাতরা এই যখন যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয়, অর্থাৎ হস্তিনাপুরে তিনি রাজ্যাভিষেক হয় তার, সেই সময় তারা নানা উপঢৌকন পাঠিয়েছিলেন। এছাড়াও রাজা ভবদত্ত, অর্থাৎ প্রাগজ্যোতিষের রাজা বা প্রাগজ্যোতিষপুরের রাজা, বর্তমান যেটা আসাম বলা যেতে পারে, সেই রাজা ভবদত্তের হয়ে অনেক কিরাত সৈন্য যুদ্ধ করেছিলেন। তাহলে এই কিরাতের কথা আমরা দুই জায়গাতেই পাই। এছাড়াও আরেকটি জাতির কথা বলা আছে, সেটা হচ্ছে গিয়ে খস। এই খস সম্বন্ধে খুব একটা বিস্তারিত যে তথ্য পাওয়া যায় তা নয়, তবে এরা পাহাড় অঞ্চলের অধিবাসী ছিলেন এবং কল্হণের লেখা অনুযায়ী কাশ্মীর অঞ্চলের রাজা এবং কাশ্মীরে খসদের বসবাস ছিল এবং কাশ্মীর থেকে আমাদের পূর্ব হিমালয় পর্যন্ত, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে যে জায়গাটা পড়ছে হিমালয়, সেই অঞ্চলে এদের বসবাস ছিল। এবং এই খস জাতি উৎস বলতে গিয়ে অনেকে মনে করেছেন এরা ইন্দো এরিয়ান ভাষাভাষী বা ইন্দো আর্য ভাষাভাষী লোক, এবং এরা খুব সম্ভবত বৈদিক আর্যদের থেকেই এদের উৎপত্তি হয়েছে। আবার অনেকে এর বিরুদ্ধ মত দিয়েছেন। যাই হোক, এই খস বর্তমানে আমাদের যে নেপালে খস রাজারা বহুদিন রাজত্ব করেছেন, এবং এই যে ছেত্রী বর্তমান যেটা আছে, ছেত্রী সম্প্রদায় কিন্তু এই খসদের থেকেই তৈরি হয়েছিল। যাই হোক, এই তিনটে আমরা মহাভারতের যুদ্ধে পেয়েছিলাম, যারা আমাদের পশ্চিমবঙ্গেও ছিল। অর্থাৎ এই লোকেরা বা এই শ্রেণীর লোকেরা যারা যুদ্ধবিগ্রহে নিশ্চয়ই পারদর্শী ছিলেন এবং নিশ্চয়ই তারা অস্ত্রচালনা করতে জানতেন, না হলে পরে তারা কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করলেন কিভাবে। এছাড়াও আরো যে সমস্ত অনেক শ্রেণী বা জাতি আছে বা কম আছে, যারা কিন্তু বিভিন্ন সময় নিজেদের ক্ষত্রিয় বলে দাবি করেছেন। আজকে আমরা সেইগুলো সম্বন্ধে একটু আলোচনা করব না, আমরা পরে প্রত্যেকটা ধরে ধরে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা একটু নামগুলো দেখি। সেটা হচ্ছে রাজবংশী, যেটা পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের দিকে যাদের দেখতে পাওয়া যায়। এই রাজবংশী সম্প্রদায় নিজেদের কিন্তু ক্ষত্রিয় বলে, রাজবংশী বা তাদের কোচ রাজবংশী বলা যেতে পারে, ক্ষত্রিয় বলে দাবি করেছেন। এরপরে হচ্ছে পৌণ্ড্র। আমাদের 24 পরগনা অঞ্চলে এই পৌণ্ড্র বা পৌধ বা পৌণ্ড্র ক্ষত্রিয় প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, এবং তারা নিজেদের বিভিন্ন সময় বা ক্ষত্রিয় বলে দাবি করেছেন। এরপরে আছে বাগদি, যেটা বর্ধমান, বাঁকুড়া অঞ্চল, বীরভূম অঞ্চলটায় বাতিল লোকেদের দেখতে পাওয়া যায়। এদের বাগদি বা বর্গক্ষত্রিয় অনেক সময় বলা হয়ে থাকে। এরাও নিজেদের ক্ষত্রিয় বলে দাবি করে থাকেন। এরপরে আসছে আপনার মালো বা মল্ল। এই মল্ল বা মল্লভূম, আমাদের মল্ল রাজারা মল্লভূমি অনেকদিন রাজত্ব করে গিয়েছেন। এরপরে আসছে আপনার আমাদের গোর্খা বা গুর্খা। এই গোর্খা বা গুর্খা রেজিমেন্ট আমাদের ভারতবর্ষে কেন আরো অনেক জায়গায় আছে। এরা হায়ার্ড সৈন্য হিসাবে কাজ করেন, এবং শুধু তাই নয়, এরা তো যোদ্ধা জাতি বটেই। এবং ব্রিটিশ আমলে বা ইংরেজ আমলে যে মার্শাল রেস বলে যে রেসের লিস্ট করা হয়েছিল, যেখান থেকে তারা সৈন্যবাহিনীতে লোক নিতেন, এই মার্শাল রেসের মধ্যে গুর্খা বা গোর্খা কিন্তু যে অন্যতম রেস। এরপরে আছে ছেত্রী, যেটা আগে বলেছি, এরা খস সম্প্রদায়ভুক্ত, এবং খস সম্প্রদায় থেকেই এদের নাম। আজকাল খস খুব একটা তো সেরকম ভাবে দেখাই যায় না, এই খস সম্প্রদায় থেকেই ছেত্রীর উৎপত্তি হয়েছে। এরপরে হচ্ছে আমরা বলতে পারি মাল পাহাড়িয়া বা সরিয়া পাহাড়িয়া। এই মাল পাহাড়িয়া বা সরিয়া পাহাড়িয়া এরাও নিজেদের ক্ষত্রিয় বলে মনে করে থাকেন। এখন আমরা এই যে এছাড়াও আছে কায়স্থ, এরাও নিজেদের ক্ষত্রিয় বলে দাবি করেন, কিন্তু কায়স্থর কথাটা এখানে বললাম না, যেহেতু আমরা কায়স্থ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আগে, সেহেতু কায়স্থ নিয়ে আমরা আর আলোচনা করব না। এছাড়া রাজারা যখন আক্রমণ করেছেন, তার সঙ্গে যে সৈন্য সামন্তরা এসেছিলেন, সেরকম বাংলার বহিরাগত আর বৈদিক আর্য ক্ষত্রিয় তা কিছু বাংলায় তো থেকেই গেছেন, তারাও আছেন এর সঙ্গে। এইবার আমরা নেক্সট পরের এপিসোড থেকে আমরা এই যে জাতিগুলো বা কথাগুলো বললাম, তারা ক্ষত্রিয় বলে দাবি করেছেন, তাদের দাবি কতটা যুক্তিযুক্ত বা তারা কতটা ক্ষত্রিয়, এই ব্যাপারটা নিয়ে প্রত্যেকটা জাতি ধরে ধরে বা কাজ ধরে ধরে আমরা আলোচনা করব। আরো কয়েকটা এপিসোড লাগবে, এটা নিয়ে আলোচনা করব। যদি এই এপিসোডটা ভালো লাগে,
শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেল দেখতে থাকবেন। ধন্যবাদ।